পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তার নিউজ রুম থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি বদরুল আলম। আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে সাধারণত বণিক বার্তার আজকের দিনে ছাপা লিড নিউজটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। তো আজকেও সেই ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের লিড নিউজটি নিয়েই আলোচনা করব। আজকে আমাদের লিড নিউজ ছিল সেটার বিষয়বস্তু এবং শিরোনাম ছিল রপ্তানির অর্থ আসছে না, বাড়ছে আমদানি দায় পরিশোধের তাগাদা। তো এটা তো একটা চরম বাস্তবতা। আমাদের এই বিষয়বস্তু নিয়ে আমাদের রিপোর্টার আছেন, উনি আলোচনা করবেন, উনি রিপোর্টের সারসংক্ষেপ কিছুটা বলবেন এবং এই বিষয়বস্তু নিয়ে যারা সংশ্লিষ্ট তারাই আলোচনা করবেন। আমি আমাদের আজকে দুইজন অতিথিকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি এবং সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদ। আর ব্যাংকিং খাতে প্রতিনিধিত্ব করছেন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সাহেব এবং উনি একই সঙ্গে এই মুহূর্তে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সভাপতি। আপনাদের দুইজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। তো আমি আমাদের আলোচনার শুরুর আগেই আমাদের রিপোর্টটি যিনি করেছেন আমাদের সহকর্মী হাসান আদনান, ওনাকে বলবো যে আজকের রিপোর্টের সংক্ষেপে তুলে ধরতে। জি আদনান। ধন্যবাদ বদরুল ভাই। আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দুইজন অতিথি এবং আমাদের দর্শক শ্রোতা পাঠক সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আসলে করোনা ভাইরাস তো আমাদের জন্য একটা বড় ভয়াবহ ধরনের অভিশাপই নিয়ে এসেছে। আমাদের দেশীয় বাণিজ্য যেভাবে স্থবির, আমাদের ব্যবসা বাণিজ্য যেভাবে, দোকানপাট যেভাবে দীর্ঘ সময় লকডাউনে পুরোপুরি লকডাউন না হলেও আমাদের ব্যবসায়ীরা একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আমাদের বৈশ্বিক বাণিজ্য বড় ধরনের ধাক্কা লেগেছে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা জানি, বিপুলভাবে সেটি সারা পৃথিবীতে আলোচিত। তো আমরা মূলত আজকে যে তাগাদা থেকে এই রিপোর্টটি করা সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক মার্চের শেষ সপ্তাহ থেকে আমাদের রপ্তানিকারক, আমদানিকারক থেকে শুরু করে ব্যবসায়ী কমিউনিটিকে সহযোগিতা করার মানসিকতায় বেশ কিছু উদ্যোগ নেয়। তার মধ্যে আমাদের এলসির দায় পরিশোধ, রপ্তানির বিল সমন্বয়, এই দুটির যে মেয়াদ, সে মেয়াদটি প্রায় দ্বিগুণ করে দেয়া হয়। আমাদের কোনো একটি পণ্য রপ্তানি করার পরে সাধারণত 120 দিন পর্যন্ত সে আয় প্রত্যাশিত হয়। তো সেটি ওই সময় না হলে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। বাংলাদেশ ব্যাংক সেটি নিয়ে তদন্ত করেন, কাজ করেন, প্রত্যাবাসনের চেষ্টা করেন। তো সেই জায়গাটিতে সেটি 120 দিন থেকে 180 দিন করে দেওয়া হয়েছে। তো তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের রপ্তানিকারকদের একটা বড় অংশের অভিযোগ এবং ইতিমধ্যে এখন যে সমস্ত প্রোডাক্ট রপ্তানি হচ্ছে সে সমস্ত প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আমেরিকার কোনো বন্দরে কিংবা সিঙ্গাপুরের কোনো বন্দরে কিংবা ইউরোপের কোনো বন্দরে আটকা পড়ে আছে এবং সেটি ওই যারা রপ্তানির অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, তারা কিন্তু বন্দর থেকে ছাড় করছে না। আবার একই সঙ্গে যে সমস্ত প্রোডাক্ট ছাড় করেছেন সেগুলোর অর্থ তারা যথাসময়ে পরিষেবা আমাদের এমনিতে রপ্তানি আয় নেতিবাচক পর্যায়ে পড়ে গিয়েছে। আমাদের একই সঙ্গে আমদানিতেও কিন্তু একটা বড় ধরনের ধাক্কা লেগেছে। আমাদের 70% আমদানি কমে গেছে। একই সঙ্গে আমদানির এলসি যদি আমরা পরিসংখ্যান দিই তাহলে আমরা দেখবো যে আমাদের এপ্রিলে আমাদের $160 কোটি আমদানি এলসি খোলা হয়েছে, আর একই সময় রপ্তানি হয়েছে মাত্র $52 কোটি। তো আমরা যদি আমাদের বাণিজ্য ঘাটতির জায়গাটা যদি দেখি, আমদানি রপ্তানির ঘাটতির জায়গাটা দেখি, তাহলে দেখবো যে আমরা আমদানি যতটুকু হয়েছে তার অর্ধেকও কিন্তু আমাদের রপ্তানি হয়নি। একই সঙ্গে আমাদের রেমিটেন্সে বড় ধরনের একটি ধাক্কা লেগেছে। যদিও আমাদের রেমিটাররা কিন্তু এখনো পর্যন্ত, প্রবাসীরা আমাদেরকে অর্থাৎ ইকোনমির কিন্তু বড় অংশ কন্ট্রিবিউট করছে এবং তারা 108 কোটি মানে 1 বিলিয়নের বেশি কিন্তু তারা আমাদের রেমিটেন্স পাঠিয়েছে। তারপরেও কিন্তু আমাদের 24% মানে 1/4 কমে গিয়েছে। তো আমরা মূলত আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিং খাতে বা অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার যে সরবরাহ লাইন, সেটি নিয়ে আজকে আমরা রিপোর্টে আলোচনা করেছি। আমাদের বৈদেশিক মুদ্রার সরবরাহ লাইনের ক্ষেত্রে অনেক আগে থেকেই এটি ঘাটতি ছিল। গত অর্থ বছর থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করতে হয়েছে এই মুদ্রা বাজার স্বাভাবিক রাখার জন্য। এই অর্থ বছরেই কিন্তু এখন পর্যন্ত প্রায় 850
$850 মিলিয়ন, প্রায় আমরা বলতে পারি যে হয়তো অর্থ বছর শেষে এটা $1 বিলিয়ন পর্যায়ে উন্নীত হবে। এত পরিমাণ ডলার বিক্রি করেছে। তারপরেও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা বাজার কিন্তু স্বাভাবিক হয়নি। বিশেষ করে আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশ ব্যাংক ঘোষিত ডলার রেট কিন্তু আজকে প্রতি ডলারের মূল্য 84 টাকা 95 পয়সা। কিন্তু আমরা যদি বাজারের খবর নিই তাহলে দেখতে পাবো যে আমরা কিন্তু এই 84 টাকা 95 পয়সায় কিন্তু ডলার পাওয়া যাচ্ছে না ব্যাংকিং আমদানি এবং রপ্তানি পর্যায়ে। তো এটি এটি কিন্তু অনেক ক্ষেত্রে 2 টাকা পর্যন্ত বেশি হচ্ছে। আবার আমরা আমাদের যদি বাংলাদেশ ব্যাংক যে সমস্ত উদ্যোগ নিয়েছে এই উদ্যোগগুলোর মাধ্যমে কিন্তু প্রতিনিয়তই আমাদের এলসির রপ্তানি আয় এবং এলসির দায় পরিশোধ এটির সময়কে বাড়ানো হয়েছে। কিন্তু এই সময়টি তো একটা সময় গিয়ে কিন্তু শেষ হবে এবং আগামী বছরে আমাদের ব্যবসায়ীদের জন্য ব্যাংকের জন্য মানে সবগুলোর দায় আগামী বছরই সমন্বয় করতে হবে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ও। তো তাহলে সেই পরিস্থিতিতে আমাদের কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান করছি না, বরং সমস্যাগুলোকে আমরা ধামাচাপা দিচ্ছি কিংবা একটু পিছিয়ে দিচ্ছি, আমরা একটু ডিলে করছি। কিন্তু যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই সময়ে আমাদের আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির পরিস্থিতি কি হবে। আবার একই সঙ্গে যে ব্যবসায়ীরা এখন আমদানি পণ্য এনে বিক্রি করেছেন বাজারে কিংবা তাদের র মেটেরিয়ালস তাদের কারখানায় পড়ে আছে কিংবা তাদের গুদামে পড়ে আছে, সেই সমস্ত প্রোডাক্ট বিক্রির অর্থ বাজার থেকেও অর্থ আবার উঠে আসছে না, কারণ আমাদের টোটাল সরবরাহ লাইনটা কিন্তু অনেকটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই প্রেক্ষিতে আসলে ব্যাংকের সব ধরনের বিজনেসের ব্যবসার আমি বলবো যে লিগাসি সব ধরনের ত্রুটি বিচ্যুতির দায়ভার কিন্তু একটা পর্যায়ে বাংলা ব্যাংকের উপর পড়বে। এবং ব্যাংকের খেলাপি ঋণ আমরা জানি যে 1 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ আছে এবং এই খেলাপি ঋণের পরিমাণ কত গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু আমাদের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জগুলো ব্যাংকগুলো কিভাবে উত্তরণ করবে আমরা মূলত ব্যবসায়ী এবং ব্যাংকের এমডি মহোদয়দের এবং বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন এগুলোই আজকে আমরা আমাদের আপনাকে ধন্যবাদ। আমরা এখন আলোচনায় যাব আমাদের দুজন অতিথির সঙ্গে। তো আপনারা তো জি আপনাকে শুনতে পাচ্ছি। জি যেটা হচ্ছে গিয়ে যে আপনারা তো শুনলেন রিপোর্টের বিষয়বস্তু। আমি নিশ্চিত যে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে মোরলেস ওয়াকিবহল, একদম স্পেসিফিকলি আপনার কারেন্ট ইনফরমেশন এই স্ট্যাটিস্টিক্সটা না জানলেও আপনারা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। তো আমি শুরুতেই শুরু করব আপনার আমাদের রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সালাম মুর্শিদি স্যারকে দিয়ে। আপনার যেমনটা বলছিলেন যে আমাদের আসলে কোভিড-19 তাণ্ডবে আপনার বৈশ্বিক বাণিজ্যের স্থবিরতা তো আছেই। তো এটার ক্ষেত্রে যে এই যে রপ্তানির অর্থ আসছে না, আবার আমদানি করার ক্ষেত্রে আমদানির অর্থটা ঠিকই সময় মতন পরিশোধ করার এক ধরনের তাগাদা আছে। এই দুই ধরনের প্রেক্ষিতটা নিয়ে আপনি যদি একটু আপনার নিজস্ব অভিজ্ঞতা প্লাস সেক্টরের অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু আমাদেরকে আগে আলোকপাত করতেন যে পরিস্থিতিটা কিরকম। ধন্যবাদ বদরুল। আমাদের মূল জিনিসটা যে ব্রিফ করেছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা এবং আমাদের ব্যাংকের অবস্থা এবং কি হতে পারে এই ধরনের একটা চিত্র উনি তুলে ধরেছেন। আমি মনে করি বাংলাদেশ থেকে প্রায় শতাধিক পণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে হয়তো ৫-৭টি খাত বড় ধরনের রপ্তানি হয়ে থাকে, যেমনটি পোশাক বস্ত্র খাত, ওষুধ শিল্প, সিরামিক, শ্রিমস, পাট, চা, এরকম কিছু কিছু পণ্য আছে যারা আমাদের দেশ থেকে ম্যাক্সিমামই যায় এবং অন্যান্য ছোট ছোট রপ্তানি হয়ে থাকে। মূল জিনিসটা হলো যে আমাদের যে মূল বাজার, সেই বাজার দুটো হলো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশ বা ২৮টি দেশ যেটাই বলেন, আর সিঙ্গেল কান্ট্রি হিসাবে সবচেয়ে বড় ডেস্টিনেশন হলো আমেরিকা, তারপরে কানাডা, এছাড়া আমাদের কিছু নন ট্রেডিশনাল কান্ট্রি যেটাকে আমরা ডিউটি ফ্রি বা নতুন বাজার বলে থাকি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান এবং অন্যান্য সাউথ আমেরিকা বা নর্থ আমেরিকার দেশগুলো যেমন ব্রাজিল, চিলি, পেরু এবং এই দেশগুলো আছে। মূল জিনিসটা হচ্ছে এখানে দুটো। একটা জিনিস হলো কোভিড-19 এর কারণে মার্কেট, যে মার্কেটগুলো আমাদের যায় সেগুলোতে কিন্তু সব বন্ধ ছিল, সেটি ঠিক আছে। কিন্তু
আমাদের যে এতদিনের বিজনেস, ধরেন এই সেক্টরটা প্রায় অলমোস্ট রপ্তানিমুখী শিল্প, হয়তো কেউ কেউ পরে এসেছে, তো পোশাক বস্ত্র খাত অলমোস্ট অ্যাবাউট ক্লোজ টু 40 ইয়ার্স এর কাছে। সে যদি আমি 1978 থেকে আসতে শুরু করি, তাহলে আমাদের ক্রেতাদের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, একটি বন্ধন, ওনারা সাপ্লাই চেনের কথা বলে। এবং এক সময় মাস্টার এলসি ছিল, এক্সপোর্ট এলসি বলতাম, এখন কিন্তু এলসি বলে কিছুই নাই। এখানে একটা চুক্তির ভিত্তিতে কিন্তু আমরা ইম্পোর্ট হয় র মেটেরিয়ালস, সেইটার আমরা পোশাক তৈরি করি, তারপরে রপ্তানি করলে ইন সাম কন্ডিশন পেমেন্ট গুলো আসে। ইফ ইট ইজ ডেফার্ড লাইক 30 days, 45 days, 75 days, 90 days, এইভাবে কিন্তু পেমেন্ট গুলো আছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম আমাদের ক্রেতা যারা আছেন, ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড ইউরোপ আমেরিকার বা অন্যান্য দেশের, অথবা ইম্পোর্টার্স, তারা হঠাৎ করে চুক্তির বাইরে গিয়ে তারা কিন্তু ক্যান্সেলেশন গুলো করা শুরু করলেন। কিছু কিছু ক্ষেত্রে তারা ডিসকাউন্ট চাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে তারা আবার কাটতে মানা করছেন। আবার কিছু গুডস কিন্তু বলেছেন, আমার এই ভাই বলেছেন যে জাহাজ পথে আছে, কিছু ডেস্টিনেশন আছে, সেগুলো তারা হয়তো রিলিজ করছেন না। আবার সবচেয়ে বড় জিনিস হলো যে এইটার বিপরীতে যে আমি র মেটেরিয়ালস এনেছি, ক্রেতা অর্থাৎ আমার যে ব্র্যান্ড, তার নমিনেটেড সাপ্লায়ারের কাছ থেকে, সে কিন্তু অলরেডি আমার ব্যাংক কিন্তু অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য এলসি ব্যাক টু ব্যাক এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে। অর্থাৎ ব্যাংক কিন্তু লোন ক্রিয়েট করে আমার দেশের সিস্টেম ফলো করে, আমি মনে করি এটি তারা সঠিক কাজই করেছেন। কিন্তু আনএথিক্যাল এবং তারা যে বিহেভিয়ারটা করছে ক্রেতা, আমার কাছে সম্পূর্ণ মনে হয় তারা ব্যবসায়িক সুলভ আচরণ করছেন না। সব সময় তারা বলেন আমরা একটা সাপ্লাই চেন, আমরা ব্যবসা করি, একটা জায়গায় যদি আঘাত হয় তাহলে টোটাল সাপ্লাই চেনে আঘাত হবে। কিন্তু উনি এই যে ক্যান্সেলেশনটা করলেন, এটার এফেক্টটা কি আসবে? আমাদের আলটিমেটলি শিল্প বন্ধ হবে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। সেই জিনিসগুলো কিন্তু ওনারা কগনিজেন্সে আনছে না। আমি মনে করি এই জায়গাটায় আমাদের যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন, ওনারা সবসময় এসে কিন্তু আমাদের কমপ্লায়েন্সের কথা বলেন, আমাদের সেফটি মেজার্স এর কথা বলেন, আমাদের শ্রমিকদের তারা আরো ভালো থাকুক সেই কথা বলেন। কিন্তু হঠাৎ করে যে এই কার্যাদেশ ক্যান্সেল করলে কি হবে সেইটা কিন্তু একবারও ভেবে দেখছেন না। এবং ওই বিদেশি ক্রেতারা করছেন কি, তারা এই মুহূর্তে কে কত দ্রুত চ্যাপ্টার 11-এ যেতে পারেন সেইটা নিয়ে এখন তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমি মনে করি টোটালি এটা ইরেসপন্সিবল বিহেভিয়ার, আনএক্সেপ্টেবল, বিকজ এটা আন্তর্জাতিকভাবে আইসিসি রুল অনুযায়ী কোনোভাবেই তারা চুক্তি মোতাবেক এটি করতে পারেন না। তাই আমি মনে করি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এখন, যেটা উনি বললেন যে হয়তো আমাদের পেমেন্ট গুলো হয়তো বাংলাদেশ ব্যাংক যেহেতু ঋণ খেলাপি হয়ে গেলে আমি তো আর এলসি খুলতে পারবো না ব্যবসা পর্যন্ত, আমাদের সরকার কিন্তু সেটি করেছেন। এবং যে যে জায়গায় করার দরকার, এই পর্যন্ত 98টা সার্কুলার হয়েছে। গভর্নমেন্ট ইজ সো সিরিয়াস, দেখেন কত করেছেন। আর সবচেয়ে বড় জিনিস, যখন সব ব্যবসায়ীরা, দেশের যারা ব্যবসা করছেন, বিদেশি যারা রপ্তানি করছেন, তার আমরা যখন হতাশায় ভুগছি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার ভিশনারি লিডারশিপে উনি কিন্তু একটা প্যাকেজ ঘোষণা করেছেন অলমোস্ট আবার 75,000 কোটি টাকার, যেখানে গার্মেন্টস শ্রমিকদের আছে 20,000 কোটি, 30,000 কোটি, অন্যান্য সেবা খাত সবাই মিলে। আমি মনে করি ওনাকেও ধন্যবাদ দেই। তবে আমরা এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ব্যবসায়িক মহল যতটা হতাশ ছিলাম, আমরা কিন্তু কিছুটা হলে আস্থা ফিরে পেয়েছি, ঘুরে দাঁড়ানোর শক্তি আমরা ফিরে পেয়েছি এবং ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। তবে এই যে প্যাকেজ, এই প্যাকেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি এবং সময় মতো এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেটি আমাদের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা, গভর্নর মহোদয় যখন চিঠি দিয়েছেন, তার অথরাইজড ডিলারকে সেন্ট্রাল ব্যাংক, এই অথরাইজড ডিলার কিন্তু কুইকলি এই ব্যবস্থাগুলো নিচ্ছেন না। আমি একটা সিরিয়াসলি আপনাকে বলি, নট এ সিঙ্গেল, অনলি গত মাসে পোশাক কর্মীদের 65% অর্থাৎ 65% বেতন এতে গেছে আপনার বিকাশ এবং রকেটে। এই ছাড়া there is no disbursement
at all from bank side. আমি মনে করি এইটি যত দিলে হবে ততই আমাদের দেশি এবং রপ্তানিমুখী শিল্প বিপদগ্রস্ত হবে এবং আমরা পিছিয়ে পড়ব। তো প্রধানমন্ত্রী যে স্পিরিটে আমাদের টাকাটা দিয়েছেন সেইটা যদি আমরা না পাই, আলটিমেটলি আমরা অনেকেই এই কোভিড-19 এই ব্যবসা খাত থেকে আমাদেরকে ছিটকে পড়ব এবং বেরিয়ে আসতে হবে। আপনি সামান্য একটু বললেন, আমি এই জায়গাটা একটু আরো একটু ক্ল্যারিটি আনতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই যে ব্যাংক ঋণের টাকাটা মূলত গেছে বেতন ভাতা পরিশোধের, তো সেটা দেওয়ার পারপাসও তো সেটাই ছিল। আপনি মনে হয় অন্যান্য প্যাকেজের যে অন্যান্য খাতগুলো সেগুলো নিয়ে বলছেন। আমি বলছি যে শুধুমাত্র এনজয় করেছেন আমাদের ওয়ার্কাররা একটা ওয়েজ একটা মাসের, সেটাও 65%, 60% থেকে 65%। বাকি যে 20,000 30,000 কোটি টাকার প্যাকেজ গুলো আছে সেবা খাত সহ দেশি ইন্ডাস্ট্রি, ছোট ক্ষুদ্র মাঝারি নারী সব, একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি। এই বাস্তবায়ন না হওয়ার কারণে দেশি শিল্প এবং যারা আমরা রপ্তানিমুখী শিল্পের সাথে সম্পৃক্ত প্রত্যেকে কিন্তু আমরা ঝরে পড়বে অনেকেই, এবং অনেক বড় ইন্ডাস্ট্রিও কিন্তু ঝরে পড়বে। তাই আমি মনে করি সরকারের এই ঘোষণাটাকে অনতিবিলম্বে সেন্ট্রাল ব্যাংকের অথরাইজ ডিলার যেন ইমপ্লিমেন্ট করে, এটাই ব্যবসায়ী মহলের পক্ষ থেকে আমার জোর দাবি। আমরা এই পর্যায়ে এই আলোচনার বিষয়বস্তু নিয়ে চলে যাব সৈয়দ মাহমুদুর রহমান সাহেবের কাছে। তার আগে আমি একটু বলে নিই যে আমাদের রিপোর্টের বিষয়বস্তু তো এই যে রপ্তানিমুখী আমাদের অর্থনীতি, এবং সেখানে রপ্তানির অর্থ আসছে না, আবার যা আমদানির যে দায় পরিশোধ সেটাও সময় মতন টাকা দিয়ে সঠিকভাবে পরিশোধ করা হচ্ছে। সার্বিকভাবে ব্যাংকের উপর একটা মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। আবার ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে যে সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সেখানে শ্রমিকের মজুরির পার্টটুকু ছাড়া আর কোনোটা ভাবে ডিসবার্স হচ্ছে না। এবং যতদূর সম্পর্কে আমি ব্যাংকারদের সঙ্গে কথা বলে বা আপনাদের মতামতের ভিত্তিতে যতটুকু বুঝি, যে আপনারা আসলে এই সিচুয়েশনে যে সরকারের প্যাকেজ থেকে যে ফান্ডিংটা করার একটা বিষয় আছে সেটার বিষয়ে আসলে খুব শেকি ফিল করছেন। বিষয়টা কি এমন কি না সার্বিকভাবে ব্যাংকিং খাতের উপর যে চাপ সেটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ বুদুল। আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই তো এটা তো একটা নতুন একটা সিনারিও, মানে আমার বৈশ্বিক একটা অবস্থা, শুধুমাত্র যে বাংলাদেশে অবস্থা তা তো না। এখন বাংলাদেশ সমস্যা, বাংলাদেশ ছোট একটা অর্থনীতি, বাংলাদেশের ডেভেলপিং নেশন, আমাদের অনেক কিছু সমস্যা আছে, আমাদের রিয়েলাইজেশন যে আমরা বিহাইন্ড বাজেট, যে নাম্বারটা আমাদের ছিল, টার্গেট নাম্বার ছিল রেভিনিউর জন্য। তো প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের শর্টফল আছে। আমরা যদি দেখি ব্যাংকিং অবস্থার কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু যখন আমাদের জিডিপি গ্রোথ 7-8% হচ্ছিল তখনও কিন্তু ব্যাংকিং অবস্থাটা ভঙ্গুর অবস্থায় ছিল। আপনাদের মনে আছে গত 2-3 বছর ধরে কিন্তু ব্যাংকিং অবস্থা ইজ গোয়িং থ্রু ভেরি ব্যাড টাইম। আমাদের ব্যাংকিং এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেমে এসছে প্রায় 7-8%, রিটার্ন অন অ্যাসেট চলে এসছে 0.75, অর্থাৎ যেখানে কিন্তু হওয়া উচিত রিটার্ন অন অ্যাসেট 2-3% মিনিমাম। আমাদের রিটার্ন অন ইকুইটি হওয়া উচিত ধরেন আপনার 14-15%, সেখানে কিন্তু ওভারঅল ব্যাংকিং অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। সেখানে এসে যখন এই কোভিড সিচুয়েশনটা আসলো, এবং তার আগে কিন্তু এসছে এপ্রিলের 1 তারিখ থেকে আপনার নতুন ইন্টারেস্ট রেজিম যে 9% ফর অল। এই যখন আমরা মোটামুটি গোছগাছ করে নিয়ে আসছে, ঠিক আছে ফাইন, 9% দিতেই হবে আমাদের অর্থনৈতিক স্বার্থে, আমাদের সবার স্বার্থে, কেন অর্থনীতি যদি পুনর্জাগৃত হয়, যদি আমার দেশ ভালো করে, তাহলে তো এটার বেনিফিশিয়ারি আমি একা হব না, পুরো দেশবাসী হবে, 17 কোটি মানুষই হবে। এবং সেই জন্য ডেফিনেটলি আমরা কিন্তু ওইভাবে এগিয়েও যাচ্ছিলাম। হঠাৎ করে কোভিডটা এসে যাওয়া, যেটা আমাদের কোনো রকম ভিশনের মধ্যে ছিল না, রেডারে ছিল না, হঠাৎ করে কিন্তু ঘটনা ঘটে গেল। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তার সরকারকে ধন্যবাদ, তারা কিন্তু তড়িৎ গতিতে অনেকগুলো প্যাকেজ নিয়ে এসছেন, যার মূল্যবান প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে সবগুলো মিলিয়ে। এর মধ্যে একটা প্যাকেজ যেটা, সেটা হচ্ছে কিন্তু আরএমজির জন্য যে স্যালারি যেটা, সেটা কিন্তু 3 মাস যে সরকার বলেছেন, বাংলাদেশ ব্যাংক বলেছেন যে এপ্রিল মে জুন, সেই হিসাবে কিন্তু আমরা মার্চ মাসের এন্ডে কিন্তু আমরা সমস্ত সাবমিশন করে দিয়েছি। সেটা কিন্তু ইন কনসালটেশন উইথ দ্য রেসপেক্টিভ কাস্টমার্স অফ রেসপেক্টিভ ব্যাংক। সো ব্যাংকের সাথে কথাবার্তা বলে কিন্তু ওগুলিও সাবমিট করা হয়েছে। তার পরবর্তীতে আবার চেঞ্জেস এসছে, বহু চেঞ্জেস এসছে, যে
যদি না আসে 60% দেবে না দেবে, এটা কিন্তু সম্পূর্ণ শ্রম মন্ত্রণালয় এবং কনসার্ন আরএমজি হিসাবে কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে এটা করেছে। এবং আমরা জাস্ট কিন্তু বেসিক্যালি এখানে এক্সিকিউট করা ছাড়া কিন্তু আর কোনো দায়িত্ব আমাদের ছিল না। এখন ওপেনিংটার দায়িত্ব ছিল আপনার আরএমজিদের, সেই আপনার এমএফএসি হোক আর ব্যাংক অ্যাকাউন্টে হোক সেটা, এবং সেখানে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টগুলো ওপেন করা এবং সে ডিসবার্সমেন্ট করা। সেখানে আমার মনে হয় আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে বলতে পারি যে আমরা চেষ্টা করেছি সাধ্যমতো, অনেকবার দেরি হয়েছে কিন্তু আমরা চেষ্টা করি টাইম মতো অ্যাপ্রুভাল করা। আমাকে তো আবার অ্যাপ্রুভালও নিতে হয়েছে এই মধ্যে, কেননা আলটিমেটলি ক্রেডিট রিস্ক কিন্তু ব্যাংকের উপরই। সেগুলো কিন্তু আমরা করে চেষ্টা করেছি কাস্টমারের সাথে থাকার জন্য। আর একটা কথা মনে রাখতে হবে, আমি আমাদের সালাম মোর্শেদি, উনি একজন সিনিয়র ব্যবসায়ী নেতা, উনি একটা ব্যাংকের পরিচালক, ওনাকে আমার নতুন করে কিছু শেখানোর ব্যাপার নাই। উনি আমার চেয়ে আরো বেশি জানেন, প্রথমত অ্যাজ এ বোর্ড মেম্বার আর দ্বিতীয়ত অ্যাজ এ ব্যবসায়ী, সেই ব্যাপারটা কিন্তু আমি জানি না। তো ওনার নলেজ বেস কিন্তু আমার চেয়ে অনেক বেশি। তো আবার এবার এমপিও, সেই হিসাবে উনি রাষ্ট্রের এবং মানুষের জিনিসগুলো কিন্তু ওনার অনেক বেশি জানেন। এখন যেটা হচ্ছে যে এই যে গত বছর ধরে যে অর্থনৈতিক উন্নতি ঘটেছে তার পিছনে ওনারা যেমন এগিয়ে এসছেন, আমরা কিন্তু ব্যাংকিং সার্কেল থেকে এগিয়ে এসেছিলাম। ডেসপাইট অল দ্য প্রবলেম, কমার্শিয়াল ব্যাংকিং আমরা শর্ট লং টার্ম লোন দিতে পারি না, তারপরে কিন্তু আমরা রিস্ক নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। সেটা কিন্তু আমরা সবাই মিলে একে একজন কমপ্লিমেন্ট করে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। এখন যে প্রশ্ন, আমি আপনার প্রসঙ্গে আসছি, যেটা উনি বলেছেন যে এই যে স্টিমুলাস প্যাকেজ গুলো আছে, এই প্যাকেজ গুলার বাস্তবায়নের ডিলেটা, এখন মুশকিল হচ্ছে কি আপনাদের ব্যাংকের অবস্থা দেখেন, ব্যাংকগুলো কিন্তু মূলত কার পয়সায় চলে? ব্যাংকগুলো চলছে বদরুল্লাহ আপনার পয়সায়, ব্যাংক আদনান সাহেবের পয়সায়, ব্যাংকগুলো চলছে সালাম মসজিদে ওনার কোনো বন্ধু বান্ধব বা আমার কোনো বন্ধু তাদের ডিপোজিট থেকে। তো আমি যখন কোনো লোন দেব, আমাকে কিন্তু এন্ড অফ দ্য ডে সরকার কিন্তু আমার কোনো আমাকে কিন্তু কোনো টাকাটা আমাকে চ্যারিটি হিসেবে দেন না। কিছু রিফাইন্যান্সিং এসে ওটাকে ছিল না, ওটা হেল্প করেছে আমাদের লিকুইডিটিতে, কিন্তু পুরো টাকা ইভেন গার্মেন্টস এর ব্যাপারটা কিন্তু গার্মেন্ট যদি আপনাকে নিশ্চিত করে বলতে পারে এবং সেটি আমরা 5000 crore টাকা যাবে, এটার একটা সার্টেন পার্সেন্টেজ টাকা কিন্তু ফেরত আসবে না। এবং এই টাকার হিট কিন্তু ওনার ব্যাংকও যেমন নিতে হবে, আমার ব্যাংকও নিতে হবে, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এটাকে নিতেই হবে। কেননা সবগুলো, যেহেতু উনি বললেন যে অনেক কোম্পানি কিন্তু ব্যাংকরাপসি ফাইল করছে, অনেক বায়ার কিন্তু ইজ নট বিহেভিং রেসপন্সিবলি, যেটা উনি বললেন এত বছর ধরে আমার সাথে কিন্তু তার ব্যবসা, তার দুঃখের সময় আমি ছিলাম, কিন্তু সে আমার দুঃখের সময় কিন্তু সে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ইস্যুস গুলো কিন্তু আসছে, কিন্তু সেখানে কি হবে, এই ব্যাংক যাদের সিঙ্গেল বায়ার ডিপেন্ডেন্সি এবং সেই পার্টিকুলার বায়ার যদি ব্যাংকরাপসি ফাইল করে সেই টাকা ফেরত পাবে না, কিন্তু আমি এখন দিচ্ছি ফর দ্য সার্ভাইভ, কিন্তু এই টাকাটা কিন্তু 18 মাস পরে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করে নিয়ে যাবে। তো লসটা কিন্তু আলটিমেটলি ব্যাংককে নিতে হবে, এবং সেটা কিন্তু আমাকে কাস্টমারের টাকা থেকে আমাকে ম্যানেজ করে, আমি কিন্তু ডিপোজিটের টাকা কিন্তু আমাকে ফেরত দিতে হবে ইন্টারেস্ট সহকারে। এই যে 9% নেমেছি, আমার তো অনেক ব্যাংকের তো 10-11% কিন্তু ইন্টারেস্ট নেওয়া আছে। আই এম শিওর মুর্শিদাবাদ ব্যাংকও কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু হাই রেটের লং টার্ম ডিপোজিট নেওয়া আছে, ওখানে কিন্তু আমরা কোন রকম মানে চুক্তি বিচ্যুত হতে পারে। নাও কামিং ব্যাক টু ইয়োর ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স এর কথা যদি আমি বলি, আমার যদি এখন ধরেন আমার ব্যালেন্স যদি বলেন, হ্যাঁ 32-31 বিলিয়ন ডলার ব্যালেন্স কিন্তু অনেক ইস্যু, কেন আমার এই ব্যালেন্সের সাথে অনেক সম্পর্কিত আছে। আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, তারপরে যে গভর্নমেন্ট যে বিভিন্ন আইএমএফ থেকে এডিবি থেকে এগুলো আসবে, এগুলো আলটিমেটলি ফরেন এক্সচেঞ্জে চলে যায়। সো অ্যাজ ফার এজ ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স ইজ কনসার্ন, আমরা মোটামুটি এখন কিন্তু কমফোর্টেবল আছি। আবার যদি আমি গত এপ্রিল মাসে সেটেলমেন্ট ধরি, which is only 1.9 বিলিয়ন ডলার, আপনার রিপোর্টেই আছে, আপনার রিপোর্টেই আছে, তাহলে কিন্তু আমার অনেক দিনের ডিপোজিট কিন্তু আমার অনেক মাস কভার করার মতো, যদি আমি যদি স্ট্যান্ডার্ড ধরে নিই, তাহলে কিন্তু 16 মাসের কিন্তু মোটামুটি আমার ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স আছে। সো ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স ইজ নট এ বিগ ইস্যু ফর আস। আমার রেমিটেন্স যদি আমি দেখি, রেমিটেন্স কিন্তু গত বছর আমার এসেছিল প্রায় 18 বিলিয়ন ডলার, এখন প্রায় আপনার যদি ঠিক মতো প্রায় 23% এর মতো আমাদের রেমিটেন্স ফল করেছে, এবং এখন আমার এক্সপোর্ট কিন্তু প্রায় ধরেন 80% এর মতো সামথিং, তাই না বলতে ওরকম কিছু একটা ফল করেছে যদি আমরা মান্থ ওভারঅল দেখলে। এখন আপনি যদি দেখেন এই এরপরে কি হচ্ছে, কিছু ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক যেমন ধরেন আমাদের অনেক ব্যাংকের সাথে কিন্তু অনেক কথাবার্তা বলেছেন যে আপনি এত হাই রেটে কেন সেল,
এখন মুশকিলটা হচ্ছে যে 1 টাকা মার্জিন নিচ্ছে যখন মোবাইল সেলিং বা ফরেন কারেন্সি টু মাই ইম্পোর্ট, আমি কি 1 টাকা মার্জিন নিচ্ছি 2 টাকা মার্জিন নিচ্ছি, আমি কিন্তু কিনতে হচ্ছে আমার, আমি আরেকখান থেকে কিনে কিন্তু করছি, দেখবেন আমার মার্জিন কিন্তু হয়তো 1-2%। বরঞ্চ আপনি সেই ব্যাংকের কাছে যান যেই ব্যাংক এত হাই রেটে বিক্রি করছে ফরেন এক্সচেঞ্জ টু আদার ব্যাংক যার প্রয়োজন। এখন মুশকিলটা যেহেতু আগে কি হতো, আমার হয়তো কান্ট্রি রেমিটেন্স ভালো, কান্ট্রির ব্যালেন্স ভালো আছে, কিন্তু অ্যাজ এ ব্যাংক আমরা কিভাবে চলছিলাম, আমরা এক্সপোর্ট দিয়ে চলছিলাম, আমরা ইম্পোর্ট দিয়ে কিন্তু আমাদের এক্সপোর্ট দিয়ে আবার রেমিটেন্স দিয়ে কিন্তু আমি আমার ইম্পোর্ট লায়াবিলিটি মিট করছিলাম। কিন্তু আনফরচুনেটলি যেহেতু আমার এক্সপোর্টও কমে গেছে, আমার রেমিটেন্সও কমে গেছে, এবং রেমিটেন্স কিন্তু আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমাদের সিগনিফিকেন্ট পিস অফ দ্য রেমিটার্স কিন্তু তারা জিসিসি তে থাকে, গালফ কান্ট্রিজে কিন্তু থাকতেছে, এবং সেখানে কিন্তু মূলত অয়েল, এবং অয়েল ইকোনমি কিন্তু আর কনস্ট্যান্ট, তেলের দাম কিন্তু অনেকটাই কমে এসছে, যেটা আমাদের ইম্পোর্টে কিন্তু আবার হেল্প করবে সামনে। কিন্তু এট দ্য সেম টাইম আমি দেখছেন যে সৌদি আরবে দেখেন তাদের ভ্যাট বোধহয় 5 টাইমস না 15 টাইমস বাড়িয়ে দিয়েছে। তাতে কি হচ্ছে, এই যে যারা রেমিটার তাদের কিন্তু ডিসপোজেবল ইনকাম কিন্তু যে কোনো কিছু কিনতে থাকে হাই ট্যাক্স দিয়ে, কিন্তু দেখেছি কিছু রেমিটেন্স বেড়েছে, তার কারণটা কিন্তু হচ্ছে এরকম হতে পারে যে লোকটি মনে করছে যে তাকে চলে আসতে হবে, সে জমা ছিল সবটা, আপনার ধরো অ্যাবাউট মিলিয়ন লোক কিন্তু চলে আসবে, এর বেশিও হতে পারে, ডিপেন্ডিং অন দা হাউ লং দিস কোভিড রিমেইনস। এটা সো সামনের দিনে যখন দেখছি আমাদের কিন্তু এইসব ব্যাংকগুলো কিন্তু আর গেটিং এফেক্টেড। আগে কি হতো, তারা কিন্তু রেমিটেন্স দিয়ে এক্সপোর্ট দিয়ে এসব ইম্পোর্ট গুলো মিট করতে পারতো, এখন কিন্তু পারছে না। ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স যেটা, সেটা তো আমাকে মাঝে মাঝে সেন্ট্রাল ব্যাংক আমাকে 850 মিলিয়ন ডলার, যেটা আদনান বললো এই ফিসক্যাল ইয়ার এই পর্যন্ত রিলিজ করেছে, কিছুটা আমার হয়, কিন্তু ডেইলি রিকোয়ারমেন্ট সেই বাফেট কমানোর চেষ্টা করে, কিন্তু তাতে করে কি এমন যে ব্যাংক এলসি করেছে সে হয়তো হি মাইট ডিলে তার সেটেলমেন্ট অফ ইম্পোর্ট লায়াবিলিটি, তাতে করে কিন্তু অনেক ব্যাংক কিন্তু আর স্ট্রাগলিং। আমি বলবো ধরবেন দেখবেন যে অনেক ব্যাংক কিন্তু এখন আপনার তার ইম্পোর্ট লায়াবিলিটি মিট করতে স্ট্রাগল করতেছে, দেয়ার হ্যাভ বিন ডিলেজ, 15 দিন 1 মাস ডিলে হচ্ছে, এটা নিয়ে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিন্তু রিসেন্টলি চিঠিও লিখেছে বিভিন্ন ব্যাংকে যে তাড়াতাড়ি যেন ইম্পোর্ট লায়াবিলিটি মিট করে। লোকালি কিন্তু অনেক বিল কিন্তু ওভারডিউ হয়ে গেছে, বিকজ অনেক কাস্টমার ধরেন ওই যে এক্সপোর্ট প্রসিড পাচ্ছে না বলে সেটা লোকাল বিলগুলো সেটেলমেন্ট করতে পারছে না। এখন এখানে আরেকটা সমস্যা যেটা হচ্ছে, যেটা আদনান তার রিপোর্টে বলেছে যে রিপাট্রিয়েশন এন্ড রিয়েলাইজেশন অফ এক্সপোর্ট প্রসিডের বোর্ডের মাধ্যমে হোক এটাকে বাড়ানো যায় কিনা, কারণ এটা কিন্তু sending the money, কিন্তু এখন যে চাপটা কিন্তু রয়ে যাবে অন দ্য এক্সপোর্টার অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য কনসার্ন ব্যাংক। তো এখানে কিন্তু এই কাজগুলো করতে পারে। আর স্টিমুলাস সাইড যেটা আমি বললাম, এটা নিয়ে কাজ কিন্তু আমরা করছি, মোটামুটি সব ব্যাংক কিন্তু অলরেডি তারা একটা প্যাকেজ কমিটি করে ফেলেছে, এবং কমিটি করে কিন্তু অলরেডি আমরা লুকিং এট ইট। এখন মুশকিলটা হচ্ছে কি, ইকোনমি কিন্তু মাত্র হয়তো আজকে একটা নিউ নর্মাল সিচুয়েশনে খুলছে, বাট এখনো দেয়ার আর ইস্যুস, এখনো কিন্তু মার্কেট বলেন বা যাই কিছু বলেন, ইন্টারনাল ডিমান্ড কতটুকু ক্রিয়েট হবে আমি জানি না। আমরা দেখছি যে আমাদের পভার্টি লেভেল 24% থেকে কিন্তু 32% হয়ে চলে যেতে পারে, দেয়ার ইজ আ লাইকলিহুড। সেই হিসেবে আমাদের কিন্তু ইন্টারনাল পার্চেসিং পাওয়ার কিন্তু অনেকটাই কমে যাবে, এবং তাতে করে কিন্তু আমাদের ইন্টারনাল ডিমান্ডও কমে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানি, যেটা সালাম ভাই বললেন, তারা কিন্তু আসলে উইল বি স্ট্রাগলিং, বিশেষ করে এসএমই গুলো they'll be struggling like anything. আমি একটা রিপোর্ট দেখছিলাম, ওরা একটা স্যাম্পল সার্ভে করছিল, তারা দেখছিল 68% of the SME might get closed down। সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক মানে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি যেটা, সেখানে কিন্তু বিরাট একটা চাপ পড়বে। আমাদের 2008 সালে আমরা দেখেছি যখন গ্লোবাল মেল্টডাউন হয়েছিল, আমরা কিন্তু এজ এ কান্ট্রি উই স্টুড স্ট্রং। 2005 সালে যখন মাল্টিফাইবার এগ্রিমেন্ট ফেজ আউট হয়েছিল, তখনও কিন্তু সবাই যখন হইচই করছিল যে আমাদের এক্সপোর্ট অনেক কমে যাবে,
কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু তারপরে কিন্তু এক্সপোর্ট কিন্তু অনেক বেড়েছে। এখন যেটা মনে করা হচ্ছে আমাদের এক্সপোর্ট হতে বছর শেষে গিয়ে মুর্শিদে ভালো বলতে পারে 22-23 বিলিয়নে হয়তো গিয়ে শেষ হবে। আমি জানি ওরা ভালো বলতে পারবে। সেক্ষেত্রে আপনি দেখতেই পারেন যে আমাদের কিন্তু ওভারঅল এক্সপোর্টার যদি কমে আসে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রেসারে পড়বো, এবং দেয়ার ইজ আ ডিসকাশন গোয়িং অন যে আমাদের ডিভ্যালু করা উচিত না কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি দেখেন চায়নার কিন্তু এক্সপোর্ট টু ইউএসএ প্রায় 50% কমে গেছে, ওয়ারেজ ভিয়েতনামের কিন্তু বেড়েছে। আমাদের কিন্তু হালকা কিছু, আমাদের কিন্তু এখানে অনেক কিছু করণীয় আছে, আমাদের এগুলি কাজ করতে হবে, আমাদের শিপমেন্ট ড্রাইভ নিয়ে কাজ করতে হবে। আপনি দেখেন চায়না থেকে এলএতে যদি আপনি শিপমেন্ট করেন ইট টেকস 2 উইকস, আর আমাদের দেখেন প্রায় 4-5 সপ্তাহ লেগে যায়। এইসব অনেক কিছু নিয়ে কাজ করতে, শুধুমাত্র যে কোভিড এর এই সমস্ত ইম্প্যাক্ট নিয়ে না, ওভারঅল জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আমার কাছে মনে হয় দিস ক্যান বি অ্যান অপরচুনিটি ফর আস। আমরা যদি এটাকে ঠিক মতো কাজ করে, আমরা সবাই যদি এন্ড টু এন্ড ঠিক মতো কাজ করতে পারি, কোডের এফিসিয়েন্সি আনতে পারি, কারেন্সি টু ডলার ঠিক মতো আমরা পেক করতে পারি, সবকিছু মিলে পসিবলি দিস ক্যান ক্রিয়েট এ নিউ অপরচুনিটি ফর অল অফ আস। ধন্যবাদ। আমি একটু এই বিষয়ে জানতে চাবো মুর্শিদ সাহেবের কাছে, যে এই যে মাহবুব রহমান সাহেব যেটা বললেন যে আপনার একটা চাপ সৃষ্টির যে একটা বিষয়, সেটা তো অবশ্যই, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই অবস্থা থেকে আসলে ব্যাংকের চাপ, এবং আপনি গতকালকে এই রিপোর্টে যখন মন্তব্য করতে গিয়েছেন আপনি বলেছেন যে আলটিমেটলি দায়টা হচ্ছে কি উদ্যোক্তারই। তো আবার মাহবুব সাহেব বলছেন যে ক্রেডিট রিস্কের বিষয়টা কিন্তু ব্যাংকেরই থাকে। তো আসলে এই যে চাপ, বুঝলাম উদ্যোক্তার ব্যাংকিং তো কোনো না কোনো উদ্যোগেরই ফসল। তো সেই সার্বিকভাবে এই যে উদ্যোক্তার উপরে চাপ এবং যে ব্যাংকিং খাতের উপরে চাপ, আপনি নিজেও একটি ব্যাংকের পরিচালক, এই চাপ থেকে আসলে চাপটা মোকাবেলা করা বা চাপটাকে সামলানোর আসলে কি উপায় আপনি কি মনে করেন? এখানে ধন্যবাদ মাহবুব ভাইকে ধন্যবাদ। সেটা হলো যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের জিডিপি গ্রোথ, এখানে শুধুই যে ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউট করেছে নট দ্যাট, এখানে ব্যাংকিং খাতও দেয়ার হ্যাজ লট অফ কন্ট্রিবিউশন, আদার সেক্টরেরও কন্ট্রিবিউশন আছে। এই ক্ষেত্রে আমরা অনেকেই যখন এই ব্যাংকের পারমিশন দেওয়া হয় 50টা কাছাকাছি, অনেকে বলেছেন যে আমাদের এত ছোট দেশ করবো, কিন্তু আমাদের কিন্তু খারাপ করেনি। ব্যাংক কিন্তু অনেক ভালো একটা রোল প্লে করেছে। এখন 59টা বস, হ্যাঁ, এখন 59। 1959। তবে আমি শুধু এইটুকু বলবো, ব্যাংক তার দায়িত্ব তাকে পালন করতে হবে। ব্যাংক যখন লোন দিবে আমাকে বা তার বড়োয়ার যাকেই যেকে লেন না কেন, সেই দায়িত্ব ব্যাংকেই নিতে হবে। এটা ইউনিভার্সাল ট্রুথ। তবে আমি এখানে যে জিনিসগুলো আমার চোখে ভাসছে সেটি হলো কোভিড-19। আমার শোনা যে অতীতে একবার হয়েছিল 100 বছর, তার আগে 100 বছর দেখি নাই। তবে এইবারের সিনারিটা কিন্তু ভিন্ন। ওয়ার্ল্ড মার্কেট উইল বি এফেক্টেড, ওয়ার্ল্ড ইকোনমি উইল বি এফেক্টেড, এবং ওয়ার্ল্ড মার্কেট সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ ডিমান্ড কমে আসবে। সেটা কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ। সেই জন্য আমাদের এই মুহূর্তে যে বাংলাদেশের পরে যে আকর্ষণ, যে কার্যাদেশ ছিল, আমরা মনে করি যে জুন, জুলাই, অগস্ট অলওয়েজ কিন্তু দিস 3 মান্থ ইজ এ লিন পিরিয়ড ফর দিস অ্যাপারেল সেক্টর বা টেক্সটাইল সেক্টর যেটাই বলে। এইটাও আবার আমাদের সামনে, অর্থাৎ কাজ কম থাকবে। এদিকে আরেকটা জিনিস যেটা বলেছেন মাহবুব সাহেব, প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আমি মনে করি 3টা পিলার পরে বাংলাদেশ কিন্তু দাঁড়িয়ে আছে এখনো। এটা হলো আমাদের এগ্রিকালচার, একটা প্রবাসী বাংলাদেশিরা যে রেমিটেন্স পাঠায় আমাদের, যারা সোনার ছেলেরা বা যারাই আছে মানুষরা, আর পরবর্তীতে এই রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন পোশাক এবং বস্ত্র খাত। সেইখানে আমাদের একটা জিনিস শেষে যাবে, কিন্তু এই কোভিড-19 খুব দ্রুত সমাধান হবে এটা ভাবার কোনো যুক্তি নাই। এই কোভিড-19 নিয়েই অতীতে যখন এইডস হয়েছে, এর কিন্তু এখনো কিন্তু মেডিসিন এসছে কিনা আমি জানি না, আসে নাই। এটাও কিন্তু এটাকে নিয়েই আমাদের চলতে হবে। প্যাটার্ন অফ আওয়ার লাইফ স্টাইল হ্যাজ টু চেঞ্জ, ফুড হ্যাবিট হ্যাজ টু বি চেঞ্জ, আমাদের চেঞ্জ করতে হবে। কারণ একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোনমিক মানে অর্থনৈতিক দিক দিয়ে কান্ট্রি হলো কিন্তু আমেরিকা, ইউরোপের দেশও আছে। আমেরিকা এই মুহূর্তে 3 থেকে বেড়ে 15% কিন্তু এখন আনএমপ্লয়মেন্ট রেট।
আপনিও কিন্তু এর বাইরে যাবেন। আমাদের দেশে কিন্তু যে প্রবাসী বাংলাদেশি আসছে, কতজন আবার ফিরে যে তারা চাকরিতে আবার জয়েন করতে পারবেন সেই ধারণাও আমাদের নাই। সেটার একটা পেশার কর্মসংস্থানের গার্মেন্টস এবং অন্যান্য রপ্তানিমুখী শিল্পেরও কিন্তু ছোট মাঝারি এবং বড় কিছু অংশ কিন্তু এই কোভিড-19 হয়তো মার্কেটে টিকে থাকতে পারবে না। তাহলে সেখানেও কর্মসংস্থানের কিন্তু একটা থাকবে, আপনার চ্যালেঞ্জ এসে যাবে। সেই জন্য আমি মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলেছেন মাহবুব ভাই, যে তারা 15 মাস করেছে। আমিও আপনার সাথে একমত যে 3 মাস বা 6 মাসে আপনি কোনো সিজন চেঞ্জ হয় না। এইটা কিন্তু 6 থেকে 12 মাস লাগবে আরেকটা সিজন আসতে, যদি এইটাকে হোল্ড করে থাকে। হ্যাঁ, হোল্ড করেছে, তাইলে আমাকে নেগোশিয়েট করার সুযোগ এবং বিক্রি করার সুযোগটা পাবো, পেমেন্টটা পাবো। তবে একটা জিনিস বলে রাখি, যতদিন পরেই করি না কেন পেমেন্টের জন্য যে ইন্টারেস্ট আসবে সেটা কিন্তু উদ্যোক্তাকেই বহন করতে হবে। দিস ইজ জাস্ট ফর ইওর ইনফরমেশন। ইন্ডিয়া একটা কাজ করেছে, তারা কিন্তু আইএলওর সিগনেটারি হলেও তারা অঙ্গরাজ্যে শ্রম আইন শিথিল করে দিয়েছে। তার কারণে এখন ওই যে শ্রম আইন মেনে সব করতে হবে এটা কিন্তু তাদের নাই। এত ঘন্টা দিতে হবে, এত টাকা দিতে হবে, এই বেসিক দিতে হবে, ম্যাটারনিটি দিতে হবে। কতগুলো রাজ্যে তারা কিন্তু শ্রম আইন শিথিল করেছে। আমাদেরও কিন্তু এটা নিয়ে কিন্তু ভাবতে হবে, কারণ আমাদেরও 42টা খাত আছে। তাই আমি শুধু এইটুকু বলতে যে কর্মসংস্থানের জন্য সামনে যে ব্যাংকগুলো কিন্তু অনেকেই এই জায়গায় ইনভেস্ট করেছে। আমি মনে করি শুধু এফডিআই না, বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে, তারাও কিন্তু এই জায়গায় ইনভেস্টমেন্ট করবে। আমি মনে করি সরকারের এই বাজেটে অবশ্যই এই ইনভেস্টমেন্ট যারা করবেন তাদেরকে 10 বছরের ট্যাক্স হলিডে এবং এই জায়গায় কিছু পলিসি সাপোর্ট এবং কিছু রিফাইন্যান্সিং যদি মেশিনে করতে পারেন, এবং আমরা যে মেশিন ইম্পোর্ট করি সেখানেও 1% ডিউটি আছে, এটাও আমি মনে করি মওকুফ করে দিলে আমাদের উদ্যোক্তারা কিন্তু আগ্রহী হয়ে এই সমস্ত ক্ষেত্রে যখন হয়, আপনি এমএফ এর কথা তখন কিন্তু কিছু চ্যালেঞ্জ আসে, কিছু অপরচুনিটিও আসে। আমি মনে করি আমাদেরও কিন্তু এই চাইনা থেকে যে ওয়ান প্রদেশ থেকে যে এটা এসেছে, ওয়ার্ল্ডে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া বা মনোভাব কিন্তু একটা সৃষ্টি হয়েছে চাইনার পরে। সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমরা কিছুটা হলেও ক্যাপিটালাইজ করতে পারবো। তবে এই জায়গাতে সবাইকে, সংবাদ মাধ্যমকে সবচেয়ে বেশি, কারণ সংবাদ মাধ্যম যদি লেখেন আমি ভালো করছি না, তাইলে বিদেশি কেউ আসবেন না। আমি দেশ প্রেমিক হয়ে বাস্তবতার সাথে মিললে পার্শ্ববর্তী দেশ যেভাবে সংবাদ মনে করি এফডিআই আসবে, আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছে যারা বিদেশ থেকে প্রবাসী আসছে, তারা করে আমাদের যে ক্রাইসিস বলবো না, আমরা যে কর্মসংস্থানের যে জায়গা, মানে যারা চাকরি হারাবে তাদের সেই কর্মসংস্থানটা আবার ফিরে পাওয়ার একটা জায়গা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ মুশির সাহেব। আমি একটু সামান্য ছোট্ট করে একটু জাস্ট ফিনিশিং টানার জন্য একটু বুঝতে চাবো, যেহেতু আমাদের রিপোর্টের বিষয়বস্তু ছিল রপ্তানি আমদানি এবং সেটার উপরে আলটিমেটলি ব্যাংকের উপরে চাপ। আপনি কি মনে করেন মাহবুব সাহেব যে আসলে এই ব্যাংকের উপর চাপটা জন্য এই বিনিয়োগ বা কর্মসংস্থানের উপরে জোর দিয়ে মুশির সাহেব যে পরামর্শটা দিলেন, যে ওই দিকে যদি কোনো প্রণোদনা বা ইনসেন্টিভ প্যাকেজের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো বা এই চাপটা, আমি যদি ভুল না বুঝে থাকি, তাহলে হয়তো বা এই চাপটা সামলানো সহজ হবে। আপনার কাছে কি আরো কোনো স্পেসিফিক কোনো মেকানিজমের কথা অ্যাডভাইস করতে পারেন আপনি? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন যে আমরা একদিন যা পলিসি গুলো পেয়েছি, প্রণোদনা পেয়েছি, মোর মনিটারি পলিসি রিলেটেড। আমরা ফিসক্যাল পলিসি বান্ধব কিন্তু এখনো কিছু হয় না। মানে আশা করছি বাজেটে কিছু ফিসক্যাল পলিসি সাপোর্ট আসবে, যেটা আসলে হয়তো আমরা কিছুটা আমার মানে সবগুলো ওষুধ আমরা না, কর্পোরেট গুলো পসিবলি উইল গেট সাম। আমাদের মোস্টলি কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? আমাদের বড় হচ্ছে আমাদের ওভারঅল ফাইন্যান্সিয়াল সার্ভিসের 85% লিকুইডিটি মার্কেট নাই, কোনো বন্ড মার্কেট নাই, অন্য কিছু নাই। সরকার ঋণের জন্য কোনো শেয়ারিং হবে কিনা, ঝুঁকি ব্যবস্থাপনা যেটা বলা হয়,
আমরা দেখছি যে যখন মসিদে ভাই বললেন যে আসলে প্রত্যেকটা কোম্পানি ছোট বড় কিন্তু ইম্প্যাক্টেড হয়। এখন ব্যাংক হিসেবে আমি যখন টাকা দিতে, আজকে ধরেন এনভয় গ্রুপ, আজকে মসিদে ভাই যে কোম্পানিতে আছেন, ওনাদের ক্রেডিট রেকর্ড ইম্যাকুলেট। ওনারা কিন্তু কোনো কোম্পানির সাথে কোনো ব্যাংকের সাথে কখনো কোনো পয়সা ওনারা দেরি করেন নাই, দেখতে করেন নাই। ওনারা আমার সাথে সবচেয়ে বেশি স্ট্রং কিন্তু ইন টার্মস অফ নেগোসিয়েশন অফ দ্য চার্জেস। আপনি দেখেন মসিদে ওয়ান অফ দ্য লিস্ট ইয়ে হচ্ছে আমাদের ওই গ্রুপ। বাট তাতেও কিন্তু আমরা ব্যাংকাররা খুশি, বিকজ আমি জানি দিন শেষে আমার টাকাটা কিন্তু সেফ হ্যান্ডে আছে, আমি টাকাটা ফেরত পাবো। সেখানে কিন্তু আমরা খুশি আছি। কিন্তু ইভেন দরকার করলে 7% 8% দিলাম বা কোনো 5 পয়সা বা 2 পয়সা নিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম কাস্টমার আপনি বাংলাদেশে কতগুলো পাবেন? বিশেষ করে কোভিড এর পরে আমরা দেখেছি অনেক বড় বড় ভালো কোম্পানি কিন্তু স্ট্রাগলিং, দে আর স্ট্রাগলিং বিকজ তাদের হয় ইন্টারনাল ডিমান্ড নাই অথবা এক্সটার্নাল বিক্রি করতে পারছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের এন্টার কান্ট্রিতে সাপ্লাই চেনে বিরাট ডিসরাপশন এসেছে। এখানে দুটো জিনিস, একটা ইন্টারনাল ডিমান্ডের প্রবলেম হয়ে গেছে, ডিমান্ডে, একটা সাপ্লাই চেনে বিরাট ডিসরাপশন এসেছে। আপনি দেখেন আমাদের যেটা উনি বলছে, এগ্রিকালচার ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং পিলার্স। আপনি দেখবেন পোল্ট্রি ফার্ম গুলো, মিল্ক মানে কোম্পানিগুলো, তারা কিন্তু স্ট্রাগলিং। আপনি হয়তো ওখানে 1 টাকায় বিক্রি হচ্ছে, ঢাকা শহরে 50 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু সেই বেনিফিটটা। সো আসলে এটা কিন্তু এখন আমি যখন এজ এ ব্যাংক সেই এগ্রিকালচার ফার্মকে ফান্ডিং করেছি, আমি দেখতে পাচ্ছি সে টাকা দিতে পারছে, তার সে রাইট প্রাইসটাই পাচ্ছে, তার প্রোডাকশন প্রাইসটাই পাচ্ছে। সেখানে কিন্তু ব্যাংকগুলো কিন্তু উইল বি अगेन আন্ডার স্ট্রেস। সুতরাং দেখা যায় যে ব্যাংকগুলো বিভিন্ন সময় এই অনুদান বলেন, চ্যারিটি বলেন, সবকিছুতেই যে যখন আমাদের কোভিডটা আসলো, সবারই কিন্তু আমি এটুকু গর্ব করে বলতে পারি, যেখানে মসিদে ভাই অলসো ওয়ান অফ দ্য পার্টি, এইখানে যে আমরা 140 crore কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে কিন্তু আমরা দিয়েছি, টু শো আওয়ার কমিটমেন্ট যে আমরা আছি ওনার পাশে, সামনে থাকবে। এবং তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ব্যাংক বিভিন্ন ভাবে কিন্তু আমরা এই ত্রাণের সাথে কিন্তু আমরা আছি। তো এই কাজগুলো করে যাচ্ছি, আমরা করেও যাব। এখন মুশকিলটা হচ্ছে যে এখন এই মুহূর্তে চাপ আছে আমাদের কাছে, আমাদেরকে টাকা দিতে গেলে আমাদের চিন্তা করে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা কিন্তু আমরা কিন্তু এখন ফুল ফ্লোতে আসি না, যদিও আজকে থেকে সব ব্যাংক সব ব্রাঞ্চ খুলে গেছে, কিন্তু আবার আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে ইভেন উইদিন দ্য অর্গানাইজেশন। যে আমার ব্যাংকে আমি কিন্তু ব্রাঞ্চে এতগুলো লোক রাখতে পারবো না, এত কাস্টমারকে অ্যালাউ করতে পারবো না। আমার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে আমার হেড অফিস বিভিন্ন অফিসে, বসাতে পারবো না। আমি আমার ব্যাংকে বলি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মোর দেন 50% পিপল আর ওয়ার্কিং ফ্রম হোম। এখনো আমরা উই আর সেন্ডিং মোর পিপল হোম। আমাকে আমার অ্যাজ এন অর্গানাইজেশন আমাদের দায়িত্ব হচ্ছে আমার অর্গানাইজেশন লোকগুলো যেন যতটুকু একটা উইদিন দ্য অর্গানাইজেশন ঠিক থাকে। আবার দেখবেন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমি শুনেছি 10% লোক নিয়ে কাজ করছে, রবি ফুল টাইম বাইরে, গুগল, টুইটার, ওরা বলেছে 2021 সাল পর্যন্ত কোন লোক অফিসে আসবে না, দে উইল ওয়ার্ক ফ্রম হোম। কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ধারণার অতীত কিন্তু জিনিসগুলো হচ্ছে। দেখবেন আসলে আস্তে আস্তে কিন্তু ব্যাংকগুলো, বিভিন্ন অর্গানাইজেশন গুলো, গার্মেন্টস কোম্পানিগুলো, দেয়ার অপারেটিং স্টাইল উইল চেঞ্জ। ওই চেঞ্জটাকে আমাদের এমব্রেস করতে হবে। এবং আমি নিশ্চিত ভাবে চিনি যে ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি, আমরা আগেও পড়েছি, এই অপরচুনিটি ক্রিয়েশন হবে এবং আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। প্রবলেম হচ্ছে কোভিডটা কতদিন ধরে লাস্ট করে এবং আমরা এটা কিভাবে এটাকে হ্যান্ডেল করি, এটা হচ্ছে সবচেয়ে বড়। অভিজিৎ ব্যানার্জি বলেছিলেন লকডাউন ডেফিনেটলি থাকবে, কিন্তু সেখান থেকে আমি শিখতে হবে যে আমি লকডাউন উঠে যাওয়ার পর কিভাবে আমাকে ম্যানেজ করবো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের লোকদের নিরাপত্তা দেখতে হবে এবং সেই সাথে সাথে আমরা অপরচুনিটি গুলো কিভাবে, যেমন ধরেন যে আমরা দেখছি চায়না থেকে প্রচুর ইনভেস্টমেন্ট ইন্দোনেশিয়াতে চলে গেছে। আমি জানি ইন্দোনেশিয়ার ইনফ্রাস্ট্রাকচার, ইন্দোনেশিয়ার অনেক কিছু ইম্পর্টেন্ট, কিন্তু আমরা কতটুকু আমাদের দিক থেকে কাজ করেছি প্রোঅ্যাক্টিভলি টু ব্রিং ইউএস বিজনেস টু বাংলাদেশ or for that matter other business to বাংলাদেশ। আমার কাছে মনে হয় এখানে আমরা যদি একটা রোড ম্যাপ করতে পারি, ফোকাসিং অন অনলি ফিউ কান্ট্রিজ, আমার 180টা দেশের ইনভেস্ট দরকার তো নাই, আমার 5-10টা দেশ থেকে যদি ফোকাস করে আমরা সবাই মিলে, সালাম ভাইরা কিন্তু বিগ অ্যাম্বাসেডর, সবাই মিলে যদি আমরা কাজগুলো করি, এই 10টা-15টা দেশ থেকে ফোকাস করে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে কাজ করি, আমার মনে হয় আমাদের বিরাট একটা অপরচুনিটি আছে। এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগে নিতে পারবো, দেশকে আরো ভালো করা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি মনে হয় আমাদের দুইজন অতিথির আলোচনা একটা জায়গায় এসেছে, দুইজনই সর্বশেষে বিনিয়োগের বিষয়ে বেশ সুস্পষ্ট করে বলেছেন। মুর্শিদ স্যার, আপনি কি আর কোনো কিছু সাপ্লিমেন্ট করতে চান? একটু সাপ্লিমেন্ট 1 মিনিট করব, খুব বেশি না। তাদের দায়িত্ব, তাদের করণীয় এবং কি কি সমস্যা হতে পারে সেগুলো বলেছেন। তবে আপনি সব বছরই মুনাফা করতে হবে এটা তো সম্ভব না, যদিও আমরা
শুরু থেকেই একটা পরিকল্পনা করে। এই বছর নয় ওনারা সেই মুনাফাটা করলেন না। তবে আমি একটা জিনিস ওনাকে প্রশ্ন রেখে যাব, উনি সবই সঠিক বলেছেন, একটা যোগ করে যাব। বাবুর সাহেব, যদি আপনি আপনার 15,000 কোটি টাকা ডিপোজিট থাকে, ইফ ইউ ডোন্ট অ্যাডভান্স, ইফ ইউ ডোন্ট টেক রিস্ক, আপনি কোথা থেকে লাভ করবেন? অর্থাৎ আপনাকে অবশ্যই যাকে আপনি অ্যাডভান্স করেছেন এবং নতুন লোক খুঁজে বের করে আপনাকে অ্যাডভান্স করতে হবে, তা নাইলে আপনি লাভ কিছুই দেখতে পারবেন না। সর্বশেষ শুধু এইটুকু বলবো যে কোনো জায়গায় যদি রিস্ক না নেন তাইলে তো আপনার ডিপোজিটই থেকে যাবে। ডিপোজিটকে আপনার টাকা পকেট থেকেই তখন দিতে হবে বা ব্যাংক থেকে দিতে হবে। সব মিলে আমি এইটুকু বলতে চাই, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা সবাই একসাথে কাজ করছি। আমাদের এই মুহূর্তে একটা ঐকান্তিক একটা কথা বলতে হবে। যাই বলি না কেন আমাদের সব কিছুর স্পিরিট এক থাকতে হবে। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে কোভিড-19 সব ক্ষেত্রে আমরা ভালো করব। এবং বিশেষ করে আমি সংবাদ মাধ্যমকে বলবো, তারা জানো তাদের দেশকে কোনটা লিখলে ভালো হবে কোনটা লিখলে খারাপ হবে সেইটা লেখা উচিত বলে আমি মনে করি। এখন আমি অনেক পেপারকে দেখেছি কমপ্লায়েন্স নিয়ে উনি কথা বলেন। আমার একটা ক্রেতা ব্র্যান্ড ইমিডিয়েটলি অর্ডার ক্যান্সেল করলো, তার সম্বন্ধে কিছু লিখছেন না। তাই আমি বলবো যে অবশ্যই বুঝে জন্য এই সাংবাদিকতা এবং লেখাটা যদি লেখেন তাহলে দেশ উপকৃত হবে, শিল্প উপকৃত হবে এবং যারা কর্মসংস্থান আছে তারা ইনট্যাক্ট থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই, যেটা জি, সালাম ভাই বলেছেন, অবশ্যই আমাদের ট্র্যাক রেকর্ড কি খারাপ? আমাদের ট্র্যাক রেকর্ড খারাপ না। আমরা তো ধরেন এই যে এত টাকা যে দিয়ে এসছে, প্রায় 10 লক্ষ কোটি টাকার মতো অ্যাডভান্স বাংলাদেশে, আমরা কিন্তু এখনো কিন্তু টাকা দিব না বলছি না। আমাদের যেটা বলতে হবে, আমাদের একটু দেখতে হবে, কেন সিচুয়েশনটা অবজার্ভ না করে দিলে আমার 10% যদি ব্যালেন্স শিট ভালো না হয়, আপনারই কস্ট বেড়ে যাবে, কনফার্মেশন কস্ট বাড়বে। আপনি জানেন ডিলিভারিজিং হচ্ছে, ডিরিস্কিং হচ্ছে, অনেক করেসপন্ডেন্ট ব্যাংক কিন্তু আমাদের অ্যাকাউন্টের বন্ধ করে দিচ্ছে। আমাদের ওই পার্টটাও খেয়াল করতে হবে। সবকিছু মিলে এখানে আমি কিন্তু এন্ড অফ দ্য ডে বাংলাদেশি, আমি এন্ড অফ দ্য বাংলা, আমি কিন্তু বিদেশি না। তো বাংলাদেশের ভালো হোক, যাতে করে আমার উত্তরসূরি যারা আছেন তারা যেন এই বেনিফিটটা নিতে পারে। তো আমরা কিন্তু আপনাদের সাথে আছি, আমরা কিন্তু কখনো ভয় পাইনি, আগেও পাইনি, এখনো পাবো না, এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন, ওই সাহসে, ওই বিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমরা অবশ্যই এগিয়ে যাবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আদনান, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের আলোচকদের বক্তব্য শুনছিলাম, তারা দুটো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যে ঝুঁকি নেওয়ার বিষয়টি। তো আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে হয়তোবা সেই ঝুঁকি নিয়েই আসলে চালু হলাম। তো এই মুহূর্তে সবার উদ্দেশ্যে খালি একটাই কথা, আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন এবং সরকারের যে নির্দেশনা, ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব মেনটেন করে এবং আমাদের প্রোডাক্টিভিটি সবকিছু সেটাও একটু কমে আসবে স্বাভাবিক পরিস্থিতিতে। আমরা দ্রুতই আশা করছি যে আমাদের যে এই পরিবর্তিত পরিস্থিতি, এটার সঙ্গে খাপ খাইয়ে আমরা সেই অর্থনীতির সেই পূর্ব গতি আমরা ফিরিয়ে আনতে সমর্থ হব। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বণিক বার্তার দর্শক এবং পাঠকদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।